পথ চিনি না, পথ চিনি না, তুমি ছাড়া দুনয়নে কিছু দেখি না, কিছু দেখি না। এইটুকু জীবনে শয়নে স্বপনে তুমি ছাড়া কিছু বুঝি না, কিছু বুঝি না। হাত ধরে নিয়ে চলো পথ চিনি না, পথ চিনি না। হ্যাঁ ছাড়ো বলছি, কত রঙ তামাশা। তুমি কারা নাকি হ্যাঁ, যে পথ চেনো না? যাও সোজা যাও, যত সব ন্যাকামো। মায়েরি, বউয়ের কি তেজ রে, পুরো ধানি লঙ্কা। ভালো বলা যায় না, খারাপও বলা যায় না, কিছু বললেই মারে ঝটকা। তোর একটু হাঁটতে হাঁটতে রোমান্টিক ফিল নিতে চাইলাম, তার হলোই না। কি আর করার, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। লা 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 লা। শ্বশুর মশাই, এই দেখুন আপনার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। মাইরি, জামাই বাবা, তুমি এত বড় মাছ এনেছো? হায় হায়, এত বড় মাছ, এত বড় মাছ আমার বাড়িতে কোনোদিন আসেনি। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। ও গিন্নি, দেখো তোমার মেয়ের জামাই কত বড় মাছ এনেছে। হায় হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ। বাবা বাবা, কি হলো তোমার বাবা? ইরে মাইরি, শাশুড়ি মা, কেসটা কি বলেন তো? মাছ দেখে শ্বশুর আব্বা ভয় পেয়ে অজ্ঞান হলো কেন? আসলে জামাই বাবা, তোমার শ্বশুর মশাই কোনোদিন এত বড় মাছ কেনেনি, তাই আর কি। কিনবে কেমনে, শালা বুড়া তো জন্মের হার কিপটা। মাইরি, জামাই বাবা, মাছটার দাম কত নিয়েছে বাবা? বেশি না শ্বশুর আব্বা, মাত্র 5,000 টাকা। 5,000 টাকা? ওরে, আমাকে কেউ বিষ দে। বাবা বাবা বাবা, কথা বলো। আরে তুমি কি শুরু করলে হ্যাঁ? কেন দাম বলতে গেলে? এখন আমার বাবার যদি কিছু হয়ে যায়, তোমাকে কিন্তু আমি ছাড়বো নে। ইরে মাইরি, দাম শুনেই অজ্ঞান। আচ্ছা বউ, তোমার বাবা কিপ্টের নাকি? শুনেছি কিপ্টেদের নাকি টাকা খরচ করার কথা শুনলেই প্রেশার লো হয়ে যায়। মাইরি। এই জামাই, সাবধান, আমাকে একদম কিপ্টে বলবে না। কিপ্টিমির কি বোঝো হ্যাঁ? সাবধান, মুখে লাগাম লাগাও। ওরে বাপ রে, 5,000 টাকার মাছ। আরে শ্বশুর মশাই তো দেখছি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করাতে হবে, নয়তো ফুল স্ট্রোক করবে। মাইরি। এই না 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 না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আমি হাসপাতালে যাব না। হাসপাতালে গেলে যাতায়াত খরচ হবে, তারপর আবার ওষুধপাতির খরচ। আমি টাকা অপচয় করা একদম পছন্দ করি না। আচ্ছা জামাই বাবা, তুমি খামোকা এত দাম দিয়ে মাছ কিনতে গেলে কেন? 5,000 টাকার মূল্য জানো? আরে শ্বশুর মশাই, এত ভাবছেন কেন? আপনার টাকা দিয়ে তো আর মাছ কিনিনি, মাছ তো আমার টাকাতেই কিনেছি। মাইরি, আপনাদের অনেক বয়স হয়েছে, শরীরের এখন প্রোটিন প্রয়োজন, তাই ভাবলাম একটা মাছ কিনে নিয়ে যাই, আর সবাই মিলে মজা করে খাবো। তাতে আপনাদের শরীরে একটু ক্যালসিয়াম আর শক্তি হবে। দেখেছো জামাই আমাদের কত ভালো, কত ভাবে আমাদের কথা। আর তুমি কি শুরু করলে এসব? আসলে জামাই বাবা, তুমি অনেক ভালো। গিন্নি যাও, মাছটা তাড়াতাড়ি রেঁধে ফেলো, অনেকদিন ধরে বড় মাছ খাই না। বলছি শাশুড়ি মা, শুধু সবজি দিয়ে খাবো নাকি? মাছ টাছ দিবেন না? আসলে জামাই বাবা, মাছের মাথা তো একটা, তাই ভাবছি মাথাটা কাকে দিব, তোমার শ্বশুরকে না তোমাকে?
আরে শাশুড়ি মা এত ভাবাভাবির কিচ্ছু নেই। শ্বশুর মশাই গুরুজন, আপনি ওনাকেই মাথাটা দিন। মাছের মাথায় প্রোটিন বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকেই দাও গিন্নি, মাথাটা কুটুস কুটুস করে চিবিয়ে খাই। মদন কাকা, ও মদন কাকা। আরে খাওয়ার সময় আবার কোন মরা আসলো? কে রে, কোন ঘাটের মরা? আমি গো, আমি ঘাটের মরা নই, আমি হলাম এ বনের বিখ্যাত মাছ ব্যবসায়ী বিল্লু বাঘ। ও তুই? তা মাছের ব্যবসা না করে আমার বাড়িতে ভর দুপুরবেলা মরতে এসেছিস কেন বল? মন দিয়ে শোন, কোনো খাবার খেতে দিতে পারবো না বাপু। শোনো, এত লেকচার মেরো না। তোমার মতো হারকিপ্টের বাড়িতে কেউ 10 বছর ঝুলে থাকলেও খাবার পাবে না। তাকে পেট শুকিয়ে শুটকি হয়ে কঙ্কাল হয়ে যমরাজ্যে যেতে হবে। খাবার খেতে আসিনি, টাকা নিতে এসেছি। দাও, টাকা দাও তাড়াতাড়ি। টাকা? কিসের টাকা? ওই যে বড় মাছের মাথাটা যে হা মেলে খাচ্ছিলে, ওই মাছের দাম দাও, 5,000 টাকা। কেন কেন আমি কেন দাম দেব? মাছ তো জামাই বাবা কিনেছে। কচু কিনেছে, এখন নাটকবাজি হচ্ছে তাই না? নিজেই তো জামাইকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো বাকিতে বড় মাছ কিনতে, আর বলেছো দুপুরে নাকি টাকা দিবি। তাই আসলাম। এখন ঝামেলা না করে টাকা দাও তো। কি ব্যাপার জামাই, তাহলে তোমার মনে এই ছিল আমার নাম করে বাকিতে মাছ এনে আমাকে গেলাচ্ছ? রেশমা রানী, দেখো দেখো তোমার শয়তান বদমাইশ জামাইয়ের কাণ্ড দেখো। আমাকে ফাঁসাতে এসেছিস তাই না? না মানে মানে আসলে কই রে আমার মোটা লাঠিটা? এ নাও বাবা লাঠি, পেটাও, ইচ্ছে মতো পেটাও। হারামজাদা শ্বশুরের বেটা, আমার বাবাকে ফাঁসাতে এসেছিস? আগে যদি তোর এই মতলব জানতুম, রাস্তায় তোকে পুঁতে আসতুম। এই শোনো কাকা, নাটক বাদ দাও। জামাই পেটাবে না জামাই আদর করবে সেটা পরে করো, আগে আমার টাকা দাও। কি টাকা দেব? শুনে রাখ, আমি হলাম মদন কিপ্টে, সহজে টাকা খসে না পকেট থেকে। আমি একটি টাকাও দেব না তোকে। এই নে তোর মাছ তুই নে। আর শোন, মাছের মধ্যে যে আমার মশলাপাতি খরচ হয়েছে সেটা হিসেব করে রাখবি, কাল গিয়ে টাকা নিয়ে আসবো। ওরে শালা কিপটে, এ তো দেখছি হার কিপটেও ফেল। কি সুন্দর গন্ধ, মনে হয় রান্নাটা খাসা হয়েছে। যাই চেটে পুটে খাই। ওরে বাবা রে, ওরে মারে, বউ বাঁচাও বাঁচাও, ও শাশুড়ি মা বাঁচান। ও মা গো, মেরে ফেললো গো। বদমাস, তোর লাফাঙ্গা, শ্বশুরের সাথে মস্করা করিস? এই শোনো রেশমা রানী, এই বেটার নাকে যেন আমার বাড়ির পচা শুটকিরও গন্ধ না যায়। পান্তা ভাত আর লঙ্কা পোড়া খাইয়ে তাড়াতাড়ি বিদায় করো। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, যদি থাকে শ্বশুর শাশুড়ি, খাউন আর খাউন, হেব্বি খাউন। দোল দোল দোলনি, আবার যাব শ্বশুর বাড়ি, পোলাও খাবো, মাংস খাবো, সাথে আরো গরু মরি, করবো তাজা নারী ভুরি। ওরে বাবা রে, কি পেটের জ্বলনি রে, মাইরি। আরে ওটা কিপটে মদন কাকার জামাই না? অমন করে কোকাচ্ছে কেন? খাওয়ার অভাবে বেটার প্রেগনেন্ট হলো নাকি? আরে হার কিপটের জামাই, ব্যাপার কি? এমন কোকাচ্ছিস কেন? শ্বশুর বাড়িতে বুঝি ভাত দেয়নি? সে আর বলতে, ভাগ্য করে একটা আর কিপ্টে শ্বশুর পেয়েছি। যখন শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ খেতে আসি, তখন কপালে জোটে আলু ভর্তা, পান্তা ভাত, লঙ্কা পোড়া। তা আজ কি জুটেছে কপালে? লঙ্কা পোড়া নাকি? লঙ্কা পোড়া মানে একেবারে কারেন্ট লঙ্কা পোড়া, মাইরি। পেটের ভিতরে নাড়ি বুড়ি সব একেবারে আগুনের মতো জ্বলছে রে। আর পটি করতে করতে তো পিছন থেকে আগুনের গোলার মতো পাদের বিস্ফোরণ হচ্ছে, মাইরি।
আসলে রে তুই একটা কপাল পোড়া, জামাই আদর পেলি না। এই দেখ আমাকে শ্বশুর বাড়ি থেকে 180 পদের খাবার খেয়ে পেট করেছি ফুটবলের মতো। এখন গাছের ডালে ডালে ঝুলে ব্যায়াম করছি হজম করার জন্য। আহ, কি খাবার খেয়েছি রে, কি স্বাদ! সত্যি রে ভাই, তোর কপাল অনেক ভালো। এদিকে আমি কিপ্টে শ্বশুরের পকেট খসানোর জন্য বুদ্ধি করে একটা মাছ কিনেছিলাম, সেটাও মুখে চললো না। শেষমেশ মারও খেলাম, লঙ্কা পোড়াও খেলাম। না, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। সবাই শ্বশুর বাড়িতে খেয়ে পেট তাজা করে, আর আমি শুকিয়ে শুটকি পোড়া। না না, এবার আমি শ্বশুর বাড়ি থেকে গান্ডে পিন্ডে না গেলে যাবই না। এই আমার মায়ের দিব্যি। ইরে মায়েরি, চাপ দিয়েছে রে, এখন বের করতে হবে। ও বাবা রে! কি ব্যাপার, কলা বাগানে কিসের শব্দ? ওরে বাবা রে, কি জ্বলনি রে! মনে হয় পিছন থেকে গরম গরম খিচুড়ি বের হচ্ছে। মায়েরি! কি গন্ধ রে বাবা! এ কি? এই বেটা, তুই কি রে আমার বাগানে হাঁটতে বসেছিস? আমি আমি হলাম এ বোনের জামাই। ওই যে মদন আছে না, কিপ্টে মদন, আমি ওর মেয়ের জামাই। আসলে শ্বশুর মশাই টয়লেটে পটি করতে দেয় না। টয়লেট ভর্তি হয়ে গেলে খরচ দিয়ে পরিষ্কার করতে হবে জন্য মাইরি, তাই আমাকে বলেছে এই কলা বাগানে পটি করতে। বাবা, মদন কাকা তো ভালো শিয়ানা। কিপটিমো করে নিজের টাকা বাঁচাতে আমার কলা বাগানে জামাইকে পটি করতে পাঠিয়েছে। এই হারামজাদা, ওঠ ওঠ বলছি, চলে যা বলছি, চলে যা। আর কোনোদিন আমার কলা বাগানে পটি করতে আসবি নে। যদি আসিস তোর পিছনে আস্ত গোটাল কলা ঢুকিয়ে দিব। তোরা হারামজাদা! ওরে বাবা রে, আমার মাথা ফাটলো রে! আহ! এই বচ্চা ছেলে, তুই এটা কি করলি রে? আমার এত স্বাদের ডিম দুটো ফাটিয়ে দিলি। আজ তোর মাথা আমি ঠুকরে ঠুকরে কান্না করে দিব। কা কা কা! ওরে বাবা রে, ঠোকরাস না রে, ঠোকরাস না মাইরি! এবার বুঝি গিলুটাই বেরিয়ে যাবে রে। আহ! না, এই কাক তো পিছু ছাড়ছে না। মাইরি, ওই তো একটা হাড়ি। হাড়ি দিয়ে মাথাটাকে বাঁচাতে হবে, নয়তো আমার মাথা জমের দুয়ারে চলে যাবে রে। বাপরে বাপ, কি জোর বাঁচা বাঁচলাম রে মাইরি! আহ! হাড়ি থেকে কি সুন্দর বিরিয়ানির গন্ধ বের হচ্ছে। আহ! আচ্ছা, এই হাড়িটা কি আমি কোনো কাজে লাগাতে পারবো? হ্যাঁ, লাগাতেই পারি। কি গো, আজ বাজার করবে নে? ঘরে তো কিচ্ছুটি নেই। মেয়েটা এসেছে 2 দিন হলো, জামাইকে না হয় না খাওয়াবে, তাই বলে মেয়েটার সাথেও কিপটেমো করবে? কালকেই না বাজার করলাম, রাত না কাটতেই বাজার শেষ। বলি, পেটে কি বস্তা বেঁধেছো? বস্তা? আরে রাখছো কেন? বাজার করার কথা বললেই তোমার মাথায় 160 ডিগ্রি আগুন জ্বলে। বাজারে গেলে তো ওই পচা তচা সবজি ছাড়া আর কিচ্ছুটি চোখে দেখো নি তুমি। চোখে দেখবো কি করে? হ্যাঁ, জিনিসপাতির যা দাম, চোখে না দেখাই ভালো। আমি যেন অন্ধ হয়ে যাই, আর তার সাথে যেন ঠসা হয়ে যাই, যাতে আর কোনোদিন বাজার করার কথা শুনতে না হয়। শ্বশুর মশাই, অন্ধ হতে হবে না, আর ঠসাও হতে হবে না। এই দেখুন, আমি আপনার জন্য কি এনেছি। হাড়ি, জাদুই হাড়ি। হ্যাঁ, কি বললে জামাই বাবা? জাদুই হাড়ি? এই হাড়ি তুমি কোথায় পেলে বাবা? আপনার বাড়ির লঙ্কা পোড়া ভাতকে আগা ধরেছিল, আর ওই যে কলা বাগানে হাঁটতে গিয়ে হাড়িটা কুড়িয়ে পেয়েছি।
এই জাদুর হাড়ির কাছে যা চাওয়া হবে জাদুর হাড়ি তাই দিবে। ভাবলাম আপনি তো কিপ্টে, এটা আপনারই প্রয়োজন। যা চাবেন তাই পাবেন, পকেটের 1 টাকাও খরচ হবে না। মাইরি বাবা কেয়া বাত হ্যাঁ, ভাগ্যিস তোমাকে লঙ্কা পোড়া ভাত খাইয়েছিলাম। তোমার হাগা না ধরলে তো এই জাদুই হাড়ি কপালেই জুটতো না। দাও দাও আমাকে দাও হাড়িটা। না 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 শ্বশুর মশাই, এমনি এমনি তো দেয়া যাবে না। মাইরি, কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়। দেয়া প্লাস নেয়া। তুমি কি চাও বলো, ওই জাদুই হাড়ির জন্য আমি তোমাকে সব দিতে রাজি। সব দিতে হবে না, সব দিলে আপনি 108 বার মরে স্ট্রোক করবেন। মাইরি, ওই আমাকে শুধু 200 পদ খাবার দিয়ে জামাই আদর করে খাওয়ালে চলবে। ঠিক আছে আমি রাজি। গিন্নি, কোদালটা দাও, মাটির তলদেশ থেকে আমার টাকার ঝুলিটা বের করে আনি। আজকে জামাইয়ের জন্য অনেক বাজার করব। খাও বাবা খাও, মজা করে খাও। আরে গিন্নি, জামাইয়ের পাতে আরেকটা মাছের মাথা দাও। আহ, বিয়ের 15 বছর পর আজকে শ্বশুর বাড়িতে ভাত পেরে বুড়ি তাজা করে খেলাম। মাইরি, বলছি শ্বশুর মশাই, এবার তাহলে চলি। কি বলেছি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ জামাই বাবা, মনে আছে। ঠিক রাত 12টার পর, নিশি রাত। এই তো 12টা পার হয়ে গেছে। জামাই বাবা তো বলেছে রাত 12টার পর চাইতে এই জাদুর হাড়ি। আমাকে 2 মাসের চাল ডাল সবজি বাজার দে তো, দে দে। কি হলো, দেয় না কেন? হায় হায় রে, হাড়ি তো ফুটো। বেশ হয়েছে, যেমন জামাইয়ের সাথে কিপটেমো করেছো তেমন জামাই মজা দেখিয়েছে। ফুটো হাড়ি গলায় ঝুলিয়ে ঘাড়ে বসে কবজি ডুবিয়ে খেয়ে পালিয়েছে। কথায় আছে না, কিপটের ধন পিঁপড়ায় খায়, সেই দশা হয়েছে তোমার। হায় হায়, আমার এতদিনের সব জমানো টাকা আমার জামাইয়ের পেটে গেল রে। আমি কিপটামো করেও বোকা হয়ে গেলাম। ওরে কেউ বিষ খা, আমি মরে যাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। দেখেছি প্রথমবার তেঁতুল গাছে মুরগির খামার। ট্যাং 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 ট্যাং। বাঘ মামা এটা করেছেটা কি? তেঁতুল গাছে মুরগির খামার। আজ এমন ভাবে সাজবো পিচকে আমার থেকে চোখ সরাতে পারবেন নে। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী বলে কথা। পিচকির মতো রূপ নিয়ে সুন্দর করে সাজবে। আজ আমি রূপনগরের রানী সাজবো। পিচকে আজ আমার সাথেই থাকবে বিবাহ বার্ষিকীতে। আজ আমরা আবার বাসর করব। হ্যাঁ, কালনিকে নিয়ে আয়। চুপ, একদম চুপ, কথা বলবি নে। আমার সহজ সরল বয়ফ্রেন্ডকে পটিয়ে আমার সাথে একই দিনে বিয়ে করেছিস। বোন বলে সতীন হিসেবে মেনে নিয়েছি। এই বলে বিবাহ বার্ষিকীতে তোর সাথে বাসর করতে দিব? কখনো নে। আমার জীবন থাকতে আমি এটা কখনো হতে দিব নে। এই হারামজাদা সতীন, তুই বললে হবে নাকি? হ্যাঁ, পিচকে আমার স্বামী, ও আমার সাথেই থাকবে। পিচকে আমাকে বেশি ভালোবাসে। এত যদি সুন্দর হতিস তাহলে পিচকে আমাকে কেন ভালোবেসেছে? হ্যাঁ, কাল নাকি নি হারামজাদি, বেশি কথা বলবি নে। এমন পাত দিব না, পাদের বাতাসে উড়ে যাবি। সতীনের বেটি সতীন বলে কি পাদের বাতাসে নাকি আমাকে উড়িয়ে দিবে? ও বুঝেছি, আমার কথা বিশ্বাস করলি নে তো? দাঁড়া, হ্যাঁ, পেটের শক্তি ঢোলপাত, বেরিয়ে আয় তো, বেরিয়ে আয়। আজ
এমন চুরি করব 10 দিন পায়ের উপর পা তুলে খাবো। তবে আজ তো বড় দান মারতে হবে। কার বাড়িতে চুরি করব, কার বাড়িতে চুরি করি? পেয়েছি, পিসকের তো 2 বউ। 2 বউয়ের গহনা যদি একবার হাতে পাই, পুরো 2 মাস কেটে যাবে। মাইরি, এত সুন্দর করে সেজে বসে আছি, পিচকে আসছে না কেন? এই তো পিচকে বুঝি এসে গেছে, কিন্তু এত আসতে পা ফেলাচ্ছে কেন? ও, বুঝেছি, আমাকে সারপ্রাইজ দিবে। যাই যাই, পিচকে আমার রুমে নিয়ে আসি। জানের জান স্বামী বুঝি এসে গেছে, দিদির আগে পিচকে আমার ঘরে নিয়ে আসি। হ্যাঁ পিচকে, এই দাঁড়াও বলছি, দাঁড়াও। কার ঘরে যাচ্ছ? প্রথম বিবাহ বার্ষিকীতে তুমি আমার সাথে আমার ঘরে থাকবে। ওগো স্বামী, তুমি ওই কালনাগিনীর কথা একদম শুনবে নে। আসো গো আসো, তুমি আমার ঘরে আসো, আজ আমরা আবার বাসর করব। হ্যাঁ সতীনের বেটি সতীন, চার বলছি চার, পিচকে আমার সাথে থাকবে, চার বলছি চার। এই দিদি এই, চারো বলছি চারো, চারো আমার স্বামীকে, আজ আমরা আবার বাসর করব, চারো, চারো বলছি। এই আরাম যদি, এই চার চার আমার বরকে চার বলছি। ইরে মাইরি, ছাড়ো আমাকে, ছাড়ো। আমার বুকের চাল চামড়া সব উঠে গেল রে। না না ছাড়বো নি, আজ তুমি আমার সাথে থাকবে। হেইয়ো মারো টান, হেইয়ো। হাই হাই বউ, তোমরা এই কোন পরশিয়ালকে নিয়ে টানাটানি করছো? ছি 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 ছি, শালির বেটিরা, তোরা এত খারাপ! আমার অবর্তমানে পরশিয়ালকে ঘরে তুলেছিস, শালি কালনাগিনীরা! এ কি গো তুমি, তাহলে আমরা এই কাকে টানটানি করছি? শালির বেটি শালি, আমার সামনে এখন নাটক করছিস? শালিরা তোরা 1 নাম্বার নাটকবাজ! ওগো বিশ্বাস করো, আমরা তোমাকে ভেবে টানাটানি করছি বাসর করার জন্য, কিন্তু তুমি যদি ওখানে হও তাহলে এটা কে? এই শালা আরামজাদা, এই বল বল তুই কে, না হলে আজ তোর পিছনে চাল লাল করে দিব। ইদি মাইরি, বলছি বলছি, আমি এসেছিলাম চুরি করতে, আর তোমরা আমাকে টেনে বুকের চাল চামড়া ছিলে দিয়েছো। পিচকে ভাই, এই 2 বউয়ের জ্বালাতে জ্বলন্ত চুলার চেয়েও গরম। মাইরি, কি আরামজাদা, চুরি করতে এসে আবার আমাদের বরকে উস্কে দিচ্ছিস? এই দিদি এই, ধরো এই শালার বেটাকে। ইরি মাইরি, চাচা নিজের জীবন বাঁচা, পালা মিসকে পালা। একটি বিশেষ ঘোষণা, মুরগি পটি করে ছুঁচে না, থুক্কু থুক্কু। একটি বিশেষ ঘোষণা, বাঘ মামা মুরগি পাহারা দেওয়ার জন্য বিশাল চাকরির নিয়োগ দিয়েছে। যারা চাকরিতে ইচ্ছুক অনলাইনে আজই আবেদন করুন, আর স্পেশাল ভাইবার মাধ্যমে জিতে নিন চাকরি। একটি বিশেষ ঘোষণা। ইরি মাইরি, মুরগি পাহারা দেওয়ার চাকরি, এই যে মেঘ না চাইতেই জল। মুরগি পাহারা দেওয়ার চাকরিও করা যাবে, মুরগিও চুরি করে খাওয়া যাবে, এক ঢেলে 2 পাখি। এই নেক্সট। বলুন বাঘ মামা বলুন, কি ভাইবা ধরবেন বলুন। বল, আমার মুরগি পটি করলে কি করবি? 101 বার পানিতে চুবাবো, একদম টেন হয়ে যাবে। হায় হায় রে সর্বনাশ, তুই তো আমার মুরগির পিছনে লাল বাতি জ্বালিয়ে দিবি। তুই ফেল। এই নেক্সট।
এই এই কি করছিস বল, চোর আসলে কেমন করে চিৎকার করবি? এই 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 চুপ চুপ চুপ, তুই তো নিজেই কথা বলতে পারিস না, আর চিৎকার করবি কি করে? তুই ফেল। এই নেক্সট। মাইরি, এই মিসকে, দাঁত না কিলিয়ে বল, আমার মুরগি যদি চোর চুরি করতে আসে তাহলে তুই কি করবি? একেবারে সোজা প্যান্ট খুলে উল্টো দিক করে গাছের সাথে বেঁধে ফেলবো। বাহ মিসকে বাহ, তুই তো দেখি চোর ধরার নিনজা টেকনিক জানিস, তুই পাস। ইরে মাইরি। আহ, কতগুলো মুরগি, ইচ্ছে করছে এক কোটি সব মুরগি খেয়ে নেই। না মিসকে না, তোর আজ কিছুতেই মুরগি খাওয়া যাবে না। নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসায় আমায় ছুঁয়েছে। ও নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। এই মিসকে, এই ওঠ ওঠ বলছি, তোর ঘুম এখনো হয়নি নাকি? হ্যাঁ, এই হারামজাদা। এই এই কে কে কে? চোর চোর চোর! এই হারামজাদা, এই চোর না চোর না। ইরি মাইরি, বাঘ মামা তুমি? আমি ভেবেছি চোর এসেছে, সারা রাত পাহারা দিয়েছি তো চোখটা আমার লেগে গিয়েছিল। মাইরি। বুঝেছি বুঝেছি, তুই ভালো পাহারা দিস। এই 100, এই 101। বাহ, সব মুরগি ঠিক আছে ভাগ্নে। তুই আমার কাজের ভাগ্নে। কত কাজের, আজ রাতেই হারে হারে বুঝতে পারবে। আচ্ছা বাঘ মামা, এত জায়গা থাকতে তুমি তেঁতুল গাছের উপরে মুরগি চাষ করেছো কেন? আর বলিস না ভাগ্নে। জয় 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 জয়, বাঘ শালার বেটা শালা, কানটা আমার জ্বালা পালা করে দিল রে। কেউ কেউ করার আর সময় পেলি না। বউ, এই বউ, এই খাবারগুলো এই কুকুরকে কেন দিয়েছো? হ্যাঁ, আরে এই খাবারগুলো তো নষ্ট হয়েছে। শালির বেটি শালি, খাবারগুলো নষ্ট করেছিস? টাকা কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস নাকি? হ্যাঁ, হ্যাঁ শোনো, একদম বাপের বাড়ি খোটা দিবেন নে, বাসটা ওকা করে একদম পিছনে ঢুকিয়ে দিব, এই আমি বলে দিলুম। ওরে বাবা রে, বউ বলে কি? শালা কিপটা, তোর কিপটামো আমি বের করছি। তোর একটা মুরগিকেও আমি আস্ত রাখবো না, সব আমার পেটে যাবে। দাঁড়া দেখাচ্ছি মজা। এই এই কুকুর থাম থাম থাম, গেল রে শালা, কুকুর আমার মুরগি নিয়ে গেল। থাম থাম। এরপর থেকে কুকুর আমার সব মুরগি নিয়ে যেতে থাকে, তাই আমি তেঁতুল গাছে মুরগি চাষের উদ্যোগ নিয়েছি। ইরি মাইরি, বাঘ মামা কুকুরের হাত থেকে মুরগি বাঁচাতে গিয়ে শিয়ালের কাছে মুরগি আদি দিয়েছে। বাঘ মামা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে কিছু মুরগি পেটে দিয়ে ফেলি। পেটে যে আমার ইঁদুর দৌড়াচ্ছে। মাইরি। আহ, অনেকদিন পর জমিয়ে খেলাম, পেটের ভিতর যে শান্তির বন্যা বইছে। শান্তি শান্তি, সেই শান্তি। হায় হায়, আমার 10টা মুরগি কোথায় গেল? এই মিসকে, এই শালা হারামজাদা। বাঘ মামা আমাকে ডাকছো? এই হারামজাদা, আমার 10টা মুরগি কোথায় গেল? বল, কি করেছিস আমার মুরগি? বল। ইরে মাইরি, মামা বিশ্বাস করো আমি মুরগি নেইনি।
পাদের কি গন্ধ রে! এই শালা এই, এ তো দেখছি মুরগি খাওয়া পাদ। তুই নিশ্চয়ই আমার মুরগি খেয়েছিস, তাই না? আহ, বিশ্বাস করো মামা, আমি মুরগি নেইনি। রে, কি গন্ধ! শালা পটি করিস না, পাদের কি গন্ধ! যা যা, সামন থেকে যা বলছি, তোর পাদের গন্ধে আমার ডায়রিয়া হয়ে যাবে। এটা আমার বাঁচার নিনজা টেকনিক, মাইরি। না, এভাবে আর কতদিন? আস্তে আস্তে আমার সব মুরগি চুরি হয়ে যাচ্ছে। আজ দেখবো মুরগি আমার কোথায় যায়। ও বাঘ মামা, তলে তলে এত দূর! তুমি চলো ডালে ডালে, আর আমি চলি তোমার মাথায় মাথায়। উফ বাবা, এই মশার বাচ্চা মশা 3 ব্যাগ রক্ত খেলো আমার। আর কত খাবি রে হারামজাদারা! এই মিসকে তো দেখছি পাহারা দিচ্ছে। তাহলে আমার মুরগি হাওয়ায় হাওয়ায় উড়ে যায় নাকি? না, আমি বরং এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। কাল এই মিসকের বাড়িতে যাব। বাঘ মামা, আমার সাথে পাঙ্গা নিতে এসো না। জানি জানি, কাল তুমি আমার বাড়িতে যাবে মুরগি খুঁজতে, তাই তো আমি বানরের বাড়িতে মুরগি রেখে এসেছি। হায় হায় রে, আজকেও আমার মুরগি চুরি হয়ে গেছে রে। ছাড়বো না, এই মুরগি চোরকে আমি ছাড়বো না। এই মিসকে, এই চল, সবার বাড়িতে আজ মুরগি খুঁজবো আমি। শালা হারামজাদা, তুই আমার মুরগি চুরি করেছিস! আজ আমি তোরে খাইছি রে। উফ বাঘ মামা, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চোর না বাঘ মামা। উফ, মারবেন না! ওরে বাবারে, আমাকে মারবেন না! ওরে মারে, ওরে বাবারে! ইরে মাইরি, চুরি করলো কে আর মার খাচ্ছে কে? বাঘ মামা, ও বাঘ মামা! এই কোন শালার বেটা শালা আমাকে ডাকে রে? ও মুরগি চোর! হারামজাদা, বল কেন আমাকে ডাকছিস? আরে বাঘ মামা, এই আপনার দিব্যি বলছি, আমি মুরগি চুরি করিনি। চোর তো আপনার বাড়িতে। আপনি শিয়ালকে মুরগি আদি দিয়েছেন। কি কি বললি? আমার তো তাই মনে হয়। এই শালা মিসকে তলে তলে আমার মুরগি সাবার করে দিচ্ছে। হ্যাঁ বাঘ মামা, হ্যাঁ। ওকে ধরার একটাই বুদ্ধি, শোনো তবে। আজ অনেক মুরগি নিয়েছি, বাঘ মামা আমার চুলও ছিঁড়তে পারবে না। মাইরি, শালার বেটা বাঘের নাকের ডগা দিয়ে মুরগি নিয়ে যাব। শালার বেটা শালা মুরগি চোর, আমার নাকের ডগা দিয়ে এই মুরগি নিয়ে যাবি না? হারামজাদা, এই কোথায় রে তোরা? চোখা বাস নিয়ে আয়। এ কি, তোমরা? মাইরি, ওরে বাবা রে, গেল রে গেল, পিছন আমার ফেটে গেল রে। তোমার পায়ে পড়ি গো, সারা জীবনের শিক্ষা হয়ে গেছে। বাঘ মামা, জোরে, আরো জোরে! আমাকে মার খাইয়েছিলি, তাই না? মামা, মারতে মারতে ওর পিছন ফাটিয়ে দাও মামা, ফাটিয়ে দাও! ওরে বাবা রে, ওরে মারে, আর পারছি না রে। গেল রে গেল, পিছন আমার ফেটে গেল রে। এই যা, চারদিকে তো কালো অন্ধকার হয়ে এলো। এখন যে কোনো মুহূর্তে ঝড় উঠলে তো বিপদে পড়ে যাব। যেভাবে আকাশ কালো মেঘে ঢেকে গেছে, তাতে তো বোঝারই উপায় নেই দিন নাকি রাত। যে করেই হোক, আমাকে ঝড়ের আগেই বাড়ি পৌঁছতে হবে। আমি রুমি, এই গ্রামেরই ছেলে। সকাল সকাল বেরিয়েছিলাম অন্য গ্রামে গিয়ে কিছু ভালো মন্দ কামাই করতে। এই ঠেলা গাড়িটা আমার বাবার। তিনি সংসার চালানোর জন্য প্রতিদিন এই ঠেলা গাড়ি নিয়ে বাইরে বেরোতেন।
এবং প্রায় প্রতিটি সংসারেই লাগে এমন নিত্য প্রয়োজনীয় জিনিস এই গ্রাম ও গ্রাম ঘুরে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতেন। প্রায় সপ্তাহ দুয়েক ধরে তিনি বেশ অসুস্থ, তাই ছেলে হিসেবে তার ভাগের রোজগারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। আজ সকালে যখন ফেরি করার জন্য বের হলাম তখন আকাশ একদম পরিষ্কার ছিল। ভেবেছিলাম দুপুরের দিকে বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আবার বিকেলে বেরিয়ে একেবারে রাতের বেলা বাড়ি ফিরব, কিন্তু আকাশ এমন কালো মেঘে ঢেকে গেল দেখে বেশ চিন্তা হচ্ছে। বৈশাখ মাস চলছে, এতদিনে প্রচণ্ড তাপদাহের পর একটু ঝড়ের আভাস দেখে স্বস্তি লাগলেও নিজের বাড়ি পৌঁছানোর চিন্তায় এখন অস্বস্তি লাগছে। ঝড়ে এই ঠেলাগাড়ি এবং জিনিসপত্রের ক্ষতি হয়ে গেলে আমাদের মতো গরিবের জন্য সেটা অনেক বড় ক্ষতি। ধীরে ধীরে কালো আকাশ ফুঁড়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আমি কোনো মতে গাড়ি ঠেলে সামনে এগোতে থাকলাম। আকাশের সূর্য পুরোপুরি ঢেকে গেছে বলে বোঝাই যাচ্ছে না একটি দিন। আমি ছাড়া রাস্তায় আর একটিও জনমানব নেই। এই ঝড়ের দিনে আমার মতো কপাল পোড়া না হলে কেউ রাস্তায় থাকবে না। ঝড়ে বিভিন্ন গাছের শুকনো পাতা উড়ে যাচ্ছে। রাস্তার সাথে পাতাদের ঘর্ষণের মর্মর শব্দ কেমন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে আমার মনের ভেতর। আমার মনে হচ্ছে এই ঝড়ের দিকে কারা যেন আবার কিছু কিছু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। একপাশে গাড়ি থামিয়ে পেছনে ফিরে তাকাবো সেই উপায়ও নেই। এখন আমার চলার গতি একটু কমালেই ঝোড়ো বাতাসে আমার ঠেলা গাড়ি উল্টে যাবে। গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে গাড়ি ঠেলে সামনে এগোচ্ছি। আচমকা আমার স্পষ্ট মনে হলো আমার কানের কাছে কেউ একজন রক্তহীন করা খলখলে হাসি হাসছে। আমি মনে মনে বিধাতাকে ডাকতে শুরু করলাম। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার আশেপাশে এই ঠান্ডা ঝোড়ো বাতাসের ভিতরেও এক অন্যরকম গরম বাতাস বয়ে যাচ্ছে। এমন অশরীরী অনুভূতিকে সঙ্গ করে হাঁটতে হাঁটতে আমার ভেতরটা পুরোপুরি শুকিয়ে উঠল। তৃষ্ণার্ত চোখ দুটো আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো কোথাও কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায় কিনা। অবশেষে বিধাতা আমার কথা শুনলেন। আমি দেখতে পেলাম বেশ কিছু দূরে একটা বড় বিক্ষিপ্ত বটগাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছেন। নিশ্চয়ই আমার ভয়ার্ত চেহারায় স্বস্তির হাসি ফুটে উঠেছিল। আমি নিজে নিজেই আনন্দে আত্মহারা হয়ে বললাম, ওই তো দূরে একজনকে দেখা যাচ্ছে। আমাকে এখনো ওনার কাছে গিয়ে দাঁড়াতে হবে, তাহলে আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বাতাসের গতির সাথে পাল্লা দিয়ে আমি বাড়িয়ে দিলাম আমার চলার গতি। প্রায় অসম্ভব মনে হচ্ছিল সেইখানে পৌঁছানো। আমার মনে হচ্ছিল আমার পা দুটো কেউ জোর করে ধরে রেখেছে, আমি যেন সামনে না এগোতে পারি। তবু আমি সমস্ত শক্তি দিয়ে ঠেলাগাড়ি ঠেলে অবশেষে গাছতলায় গিয়ে দাঁড়ালাম। গাছতলার সামনে যেতেই দেখি একজন বৃদ্ধ লোক সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন তিনি আমার আসার অপেক্ষাই করছিলেন। গাছতলার সামনে ঠেলা গাড়িটি দাঁড় করিয়ে আমি কোনো মতে আশপাশ থেকে কয়েকটা বড় বড় ইটের টুকরো দিয়ে সেটির গতিরোধ করে রাখলাম, যেন বাতাসের ধাক্কায় সেটি কোথাও না চলে যায়। ঠিকঠাক সেটার গতিরোধ করে আমি বৃদ্ধ লোকটার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি গাছতলায় পৌঁছানোর পর লোকটি যেভাবে আমার দিকে তাকিয়েছিল এখনো ঠিক সেইভাবেই তাকিয়ে আছে। আমি তার দৃষ্টির দিকে তাকিয়ে কিছুটা ভড়কে গেলাম। আর এমন তাকিয়ে থাকা দেখে আমার ভেতরটা আবারও ভয়ের চাদরে ঢেকে গেল। মনে মনে ভাবলাম, এভাবে চুপচাপ দাঁড়িয়ে না থেকে লোকটির সাথে দুটো কথা বললে হয়তো ভয় কেটে যাবে। তাই আমি নিজে থেকেই তার সাথে কথা বললাম। কাকু, আপনি কি এই গ্রামেই থাকেন? বৃদ্ধ লোকটি প্রথমে কিছুই বলল না। আমার প্রশ্ন শুনেও ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল। আমি মনে মনে ভাবলাম, বৃদ্ধ মানুষ যেহেতু তাই হয়তো কানে কম শুনছেন। তাই এবার আগের চাইতেও একটু জোর দিয়ে বললাম,
কাকু বলছিলাম যে আপনি কি এই গ্রামেই থাকেন? বৃদ্ধ লোকটি প্রথমে কিছুই বলল না। আমার প্রশ্ন শুনেও ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইল। আমি মনে মনে ভাবলাম বৃদ্ধ মানুষ যেহেতু তাই হয়তো কানে কম শুনছেন। তাই এবার আগের চাইতেও একটু জোর দিয়ে বললাম, কাকু বলছিলাম যে আপনি কি এই গ্রামেই থাকেন? হ্যাঁ বাবা, আমি এই গ্রামেরই লোক। বৃদ্ধ লোকটি আমার কথার উত্তর দেওয়ায় এবার একটু স্বস্তি পেলাম। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, তিনি কানে কম শোনেন। আমি আবারও আগের মতো জোর গলায় বললাম, কাকু আপনাকে তো আগে দেখিনি, তাই জিজ্ঞেস করলাম আর কি, কিছু মনে করবেন না। লোকটি নিজে থেকে কোনো কথাই বলছে না, এমনকি আমার এই কথার কোনো প্রতিক্রিয়াও দেখা দিল না। চুপ করে দাঁড়িয়ে রইল। আমার মনে জেদ চেপে গেল। আমি ভেবেই ফেললাম উনি কিছু বলুক বা না বলুক, আমি নিজে নিজেই কথা বলবো। তাতে অন্তত কিছুক্ষণ আগের পাওয়া ভয়টি ধীরে ধীরে মন থেকে কেটে যাবে। আমি আবারও লোকটাকে প্রশ্ন করলাম, তা কাকু এই ঝড় বাদলার দিনে গাছের নিচে কি করছেন? আপনার তো উচিত বাড়ি ফিরে যাওয়া। আপনি কি বুঝিয়ে আমার মতো রাস্তায় আটকে পড়ে এখানে আশ্রয় নিয়েছেন? আমি অপেক্ষা করছিলাম। তার উত্তর শুনে আমি বেশ অবাক হলাম। এমন ঝড় বাদলের দিনে তিনি কার জন্য অপেক্ষা করছেন? আর কিংবা নিজের পায়ে কুড়োল মেরে এমন বিপদের মধ্যে বেরিয়ে এসে তার সাথে দেখা করতে আসবে। মনে মনে ভাবলাম, লোকটার মনে হয় মাথায় কিছুটা সমস্যা আছে। একে আর প্রশ্ন করা ঠিক হবে না। তার চেয়ে ভালো আমি অন্তত পাশে কেউ দাঁড়িয়ে আছে এইভাবে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে লোকটি নিজে থেকেই কথা বলতে শুরু করলো। সে তোমার পিছু নিয়েছিল বুঝি? বৃদ্ধের এমন আকস্মিক প্রশ্নে আমি চমকে উঠলাম। কেউ আমার পিছু নিয়েছিল এটা তিনি কিভাবে বুঝলেন? আমি আমতা আমতা করে বললাম, মানে কার কথা বলছেন আপনি? আমার কাছে লুকিয়ে লাভ নেই, তোমার চেহারাই বলে দিচ্ছে সে তোমার পিছু নিয়েছিল। আর তার হাত থেকে বাঁচতেই তুমি এই বট গাছের নিচে আশ্রয় নিয়েছো। আর এভাবে বিপদের মধ্যে মানুষের পিছু নেওয়া নতুন কিছু না, আমি নিজেও তার শিকার হয়েছিলাম। আপনি কার কথা বলছেন কাকু? কি এসে আর কেন সে মানুষের পিছু নেয়? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে চোখ সরিয়ে সামনে তাকালেন। এরপর একরাশ হতাশা নিয়ে তিনি বললেন তার জীবনের দুর্বিষহ গল্পটি। এই বৃষ্টিমুখর পরিবেশে তার গল্পটি আমার পুরো গায়ে কাঁটা তুলে দিল। একবার কোনো এক গ্রীষ্মের সন্ধেতে আমি গিয়েছিলাম সদরের হাসপাতালে। আমার স্ত্রী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিল। তাকে দেখে যখন বাড়ি ফিরছিলাম তখন প্রায় রাত হয়ে গেছিল। যাওয়ার সময় কিছুটা গরম থাকলেও আসার সময় মনে হলো বেশ ঠান্ডা ঠান্ডা। আমি বুঝতে পারলাম হয়তো কাল বৈশাখী ঝড় উঠবে, তাই ঠান্ডা বাতাস দিচ্ছে। এদিকে আমার বয়সও হয়ে গেছে, ঝড়ের সাথে পাল্লা দিয়ে পা চালিয়ে সামনে এগোবো এমন শক্তিও নেই। ধীরে ধীরে বাতাস বাড়তে শুরু করলো। আমি আশেপাশে কোনো সুরক্ষিত জায়গা খুঁজতে লাগলাম আশ্রয়ের জন্য। হঠাৎ এই বড় গাছটি আমার চোখে পড়লো। আমি শরীরের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে পা দুটো চালিয়ে নিয়ে আসলাম গাছের নিচে। গাছের নিচে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। তার উপর রাত বেড়ে গেছে। গ্রামের রাস্তায় তো সন্ধ্যার পর থেকেই মানুষজন কমতে শুরু করে, তাই এত রাতে কেউ বাইরে থাকবে এমন চিন্তা করাও বোকামি। আমি আর কারো সহচর্যের অপেক্ষা না করে একা একাই দাঁড়িয়ে রইলাম এই অগোছালো গাছের নিচে। সত্যি বলতে কিছুটা স্বস্তি লাগছিল এই ভেবে যে গরমের ভেতর হেঁটে আসলেও অবশেষে গায়ে কিছুটা ঠান্ডা বাতাস লাগছে। গাছের গুঁড়িতে বসে আমি পরম স্বস্তিতে চোখ বুঝলাম। হঠাৎ আমার মনে হলো ঠান্ডা বাতাসগুলো কেমন গরম আগুনের হলকার মতো আমার গায়ে ছুঁয়ে যাচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি বাইরে বেশ বৃষ্টি পড়ছে।
কিন্তু এই গরম বাতাস কোথা থেকে আসছে এর রহস্য কিছুতেই বের করতে পারলাম না। হঠাৎ গাছের এক পাশে তাকিয়ে দেখি কার যেন কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আমার মতো কোনো হতভাগা হয়তো এই বৃষ্টির দিনে উপায় না পেয়ে গাছের নিচে আশ্রয় নিয়েছে। মনে মনে একটু খুশি হলাম। এতক্ষণ একা দাঁড়িয়ে থাকার চেয়ে একজন সঙ্গীর সাথে কথা বলা ঢের ভালো। আমি উঠে দাঁড়িয়ে তার কাছে এগিয়ে গেলাম। অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনিও বুঝি আমার মতো বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছেন? অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটি আমার কথার উত্তর দিল না। আমি মনে মনে ভাবলাম সে আবার আমার কথাই রেগে গেল কিনা। আমি আবার একটু রাশভারী মানুষ, দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করলাম না। আমি ঘুরে দাঁড়িয়ে নিজের জায়গায় যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ বিদ্যুৎ চমকালো। আর সাথে সাথে বিদ্যুতের এক ঝলকে আমি দেখতে পেলাম লোকটিকে। তাকে এক ঝলক দেখেই আমার মনে হলো আমার শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাবে। লোকটার পুরো গা ছিল আগুনে ঝলসানো। দেখে মনে হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠে তার পা থেকে মাথা পর্যন্ত পুরো গায়ের মাংস পুড়ে গেছে। চোখ দুটো লাল টকটকে, সেই গনগনে আগুনের মতো চোখ থেকে ঠিকরে পড়ছে রাজ্যের হিংস্রতা। আবারও একবার বিদ্যুতের ঝলকে তার চেহারাটা আমার সামনে ভেসে উঠল। আমি দেখতে পেলাম লোকটা হাত বাড়িয়ে আমার দিকে দাঁড়িয়ে আছে। এখনই যেন হাত দিয়ে আমার শরীরকে স্পর্শ করবে। আমি তার কাছে প্রাণ ভিক্ষে চাইলাম। কে আপনি? দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। অশরীরীতে আমার কোনো কথায় কান না দিয়ে তার হাতটা লম্বা করতে করতে আমার দিকে এগিয়ে এলো। এক সময় আমি প্রচন্ড ভয়ে জ্ঞান হারালাম, কিন্তু জ্ঞান হারানোর মুহূর্তে ঠিক বুঝতে পারলাম একটা বরফ তুল্য হাত আমার শরীরে লেগে আছে। বৃদ্ধ লোকটির গল্প শুনে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটি কিছুক্ষণ থেমে বলল, এরপর আমার যখন জ্ঞান ফিরল তখন আমার আর কিছুই মনে পড়লো না। এরপর প্রায় বেশ কিছুদিন পর আবারও আমার এই ঘটনাটার কথা মাথায় আসে। বাবা, ভাগ্যিস সেই প্রেতাত্মা আপনাকে কিছু করেনি। কথা শেষে আমি বাইরের দিকে তাকিয়ে দেখি ঝড় থেমে গেছে। এখন বাতাসে মৃদু ঠান্ডা হাওয়া বইছে। আমি বৃদ্ধ লোকটির কাছে বিদায় নিয়ে বটগাছের গুড়ি থেকে নেমে আমার ঠেলা গাড়িটি নিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ মনে পড়ল লোকটিকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। এতক্ষণ নিজের জীবনের একটা গল্প শুনে আমার বেশ খানিকটা সময় তিনি আমায় সাহায্য করেছেন। আমি দু কদম হেঁটে শুধু ঘুরে তাকাতেই দেখি সেখানে আর কেউ নেই। মুহূর্তের মধ্যেই আবারও আমার পুরো গায়ে ভয়ের স্রোত খেলে গেল। মাত্র 2 সেকেন্ডের ভেতর বৃদ্ধ লোকটি এভাবে উধাও হয়ে যাওয়ার কথা নয়। আমি আর দ্বিতীয়বার পেছনে না ফিরে সামনে সোজা হেঁটে যেতে শুরু করলাম। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কখনোই এমন ঝড়ের মৌসুমে বাড়ি থেকে বের হওয়ার কথাও চিন্তা করব না। ইরি মাইরি, সোনার বউ আর আমার সোনার লাউ গাছ, আমি এবার ধনী হয়ে যাব। ধনী হয়ে যাব রে, ধনী হয়ে যাব। এবার আর আমার কোনো অভাব থাকবে না। ইয়াহু! ওই হারামজাদাটার আবার কি হলো? এমন চিৎকার করে ধনী ধনী বলছে কেন? ও আচ্ছা, তার মানে নবাবজাদা আমার স্বপ্নে কথা বলছে। দাঁড়া রে, তোর স্বপ্ন আমি বের করছি। সোনার লাউ গাছ, আমার সোনার লাউ গাছ কোথায় গেল? কোথায় গেল আমার সোনার লাউ গাছ? আরে হারামজাদা, ওটা স্বপ্নে হারিয়ে গেছে। এবার বাস্তবে ফিরে আয়। ইদি মায়েরি, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? বাবা, ও বাবা, আমি না স্বপ্নে একটা সোনার লাউ গাছ দেখেছি। ওই লাউ গাছে সোনার লাউও ছিল। তুমি আমাকে অমন একটা সোনার লাউ গাছ এনে দাও না বাবা।
চুপ কর, ওসব সোনার লাউ গাছ বলতে কিচ্ছু হয় না। পাছার আমার পাছার, আর তাড়াতাড়ি এসে কাজে লেগে পড়। আমি একা একা আর কত কাজ করব বলতো? ইরে মাইরি বাবা, তোমাকে আমি যেতে দেব না যতক্ষণ না আমাকে সোনার লাউ গাছ এনে দিচ্ছ। বাবা, ও বাবা, এনে দাও না প্লিজ। অকর্মার ঢেকি, যে বয়সে বউ চাওয়ার কথা সে বয়সে তুই কিনা স্বপ্নের লাউ গাছ চাইছিস। পাছার বলছি, পাছার। তুমি এনে দিবে না তো কি হয়েছে? আমি নিজেই খুঁজে কিনে আনবো স্বপ্নের সেই লাউ গাছ, এই আমি বলে দিলাম। ওয়াক তু, এসব কি রান্না করেছো বাবা? এসব খাবার কি কেউ খায় নাকি? ছি 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 ছি। এসব খাবার কেউ না খেলেও তুই খাস। তুই যতদিন বিয়ে না করে বৌমা নিয়ে আসছিস ততদিন আমি এমন করে রান্না করব। আমি লাউ গাছ না পাওয়া পর্যন্ত বিয়েও করব না, আর এসব খাবারও খাবো। মাইরি ওয়াক ওয়াক ওয়াক। এত কষ্ট না করে নে, ছবিগুলো থেকে একটা মেয়েকে পছন্দ করে দে, আমি গিয়ে বিয়ে পাকা করে আসবো। ইম্পসিবল বাবা, আমি মরে গেলেও স্বপ্নের সেই সোনার লাউ গাছ না পেয়ে কিছুতেই বিয়ে করব না, এই আমি বলে দিলাম। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইমু, গোড়াও খাইমু, লাউ দিয়া বানামু ডুগডুগি। লা 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 লা। এসো এসো সবাই এসো, আর নিয়ে যাও বিভিন্ন গাছের চারা, হাইব্রিড সবজি গাছের চারা। এসো এসো সবাই এসো। বৌদি, এই লাউ গাছগুলোতে কি আমার স্বপ্নের মতো সোনার লাউ ধরবে? সোনার লাউ ধরবে কিনা জানি না, তবে হাইব্রিড লাউ ধরবে। ইরি মাইরি, সোনার লাউ ধরবে না যখন, তখন লাউয়ের চারা বিক্রি করতে এসেছো কেন? যাও বাড়িতে যাও, তোমার এসব এখানে বিক্রি করার কোনো অধিকার নেই। এই হারামজাদা, পাগলের ঘরের পাগল, তোর এত বড় সাহস, আমার চারা গাছগুলো নষ্ট করেছিস? এই কে কোথায় আছিস? এই শালাকে উচিত শিক্ষা দিতে হবে। এই দাঁড়া দাঁড়া, থাম বলছি থাম, গাছগুলো নষ্ট হচ্ছে। দাঁড়া বলছি দাঁড়া। এই পাগল থামবে না, সবাই মারো একে মারো। ইরি মাইরি, এই তোরা থাম থাম বলছি, আমি পাগল নই রে, থাম তোরা থাম। এখনো সময় আছে, বেশি পাগলামি না করে বিয়ের পথে আয়। ইরি মাইরি, তুমি এখানে দাঁড়িয়েছিলে আর ওরা সবাই আমাকে মেরে ছুঁড়ে ফেলে দিল, অথচ তুমি আমাকে বাঁচালে না। তুমি বাপ নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি অন্য কিছু। নে এবার ছবিগুলো দেখ। আচ্ছা বাবা, তোমাকে আর কতদিন বলবো আমার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বিয়ে করবো না? সরো সামন থেকে সরো। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে পানিতে ডুবে মরি, হায়রে পানিতে ডুবে মরি। দাদা গো, এত কষ্ট না করে ছেলেকে বিয়ে দিলেই তো পারো, বৌমা এসে তোমার সব ঘরের কাজ করে দিবে। আরে আমি তো বিয়ে দিতেই চাই, কিন্তু অকর্মার ঢেকিটা কিছুতেই রাজি হচ্ছে না। বলছি বাঘিনী, তুমি তো ওর মামি হও, তুমি একটু বোঝাও না ওকে। যদি তোমার কথা মেনে বিয়েটা করতে রাজি হয় তবে তো ভালোই। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি কোনো চিন্তা করো নে, আমি আর বাঘ মিলে মিসকের সাথে কথা বলবো। এখন আমি আসি। মামা মামি, আমাকে ডেকেছো কেন? কোনো দরকার আছে নাকি? হ্যাঁ রে, তোকে ভীষণ দরকার ভাগ্নে। তোর বাবা বলল তুই নাকি বিয়ে করতে চাস না। শোন বাবা, বিয়ে হলো পবিত্র সম্পর্ক, বিয়ে করলে বিধাতার আশীর্বাদ নামে সংসারে। তাই বলি কি, বিয়েটা করে নে বাবা, করে নে। আরে বাবা, আর না করিস নে। শোনো মামা মামি,
বাবার হয়ে আমার কাছে ছাপাই গাইবে না, আমি বিয়ে করব না। এর চেয়ে বরং তোমরাই বাবাকে একটা বিয়ে দিয়ে দাও, ঘরে বউ আসবে, বিধাতার আশীর্বাদও নামবে। ওগো, এ তো মুখের উপর না করে চলে গেল। এবার মদন দাদাকে কি বলবে? কি আর বলবো, সেটাই বলবো যেটা মিসকে বলে গেল। চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে মদন দাদার কাছে যাব। বাঘবাগিনী, কি ব্যাপার? মিসকে কে রাজি করাতে পেরেছো? কি বলেছে মিসকে? না মানে মানে আমি বলতে পারবো নে, আমার লজ্জা করে। স্বামী তুমি বলো। আরে মিসকে বিয়েতে রাজি হয়েছে কিনা এটা বলতে এত লজ্জা পাচ্ছ কেন? আসলে দাদা, মিসকে ওর পরিবর্তে তোমাকে বিয়ে করতে বলেছে। এ তো বেশ ভালো কথা। বিয়ে যখন করতে বলেছে তখন আমি বিয়ে করব, তোরা চিন্তা করিস না। দাদা, তোমার বুড়ো বয়সে বিমরতি ধরেছে নাকি যে বিয়ে করতে রাজি হচ্ছ? আরে তোমরা রাগ করো না, আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেটা আগে শোনো। ঠিক আছে, বলো বলো দাদা, শুনি। বাবা, এ তো দারুণ বুদ্ধি। দাদা, আমরা তোমার সাথে আছি। আচ্ছা, এবার তাহলে চলো রেশমার বাড়িতে যাই। মিচকে, এই মিচকে, ঘর থেকে বরণ ডালাটা নিয়ে আয় তো। এই গাধা, শুনতে পাচ্ছিস আমার কথা? ইরি মাইরি, এসব কি বাবা? এমন বর্ষিতে আছো কেন? আর তোমার পাশে এই মাসিটা কে? ওরে বেয়াদব, মাসি নয়, তোর মা হয়। আমরা দুজন বিয়ে করেছি। সত্যি বিয়ে করেছো? যাক, এবার অন্তত আমাকে বিয়ে করতে আর বলবে না। তোমরা দাঁড়াও, আমি ভিতর থেকে বরণডালা নিয়ে আসি। মাই ডিয়ার নিউমা, চলো তোমাকে তোমাদের ঘরে নিয়ে যাই। এই গাধা, আমি বিয়ে করাতে তোর রাগ হচ্ছে না? ইরি মাইরি, কেন বাবা রাগ হবো কেন? তুমি তো আমাকে বাঁচিয়েছো। এবার আমি আরো মনোযোগ দিয়ে স্বপ্নের সেই লাউ গাছটাকে খুঁজবো, আর একদিন না একদিন পেয়েও যাব। তারপর সেই লাউ গাছের সোনার লাউ বিক্রি করে ধনী হয়ে বিয়ে করব। চলো তো মা, এবার ঘরে চলো। দাদা, নিরাশ হয়েও নে, এভাবে চালিয়ে যাও। দেখবে একদিন না একদিন ঠিকই রাজি হয়ে যাবে। কিরে মিসকে, এভাবে বনে বনে মুখ খুলে হেঁটে বেড়াচ্ছিস কিভাবে? তোর লজ্জা করে না? ইদি মাইরি, লজ্জা করবে কেন? আমি কি কোনো খারাপ কাজ করেছি নাকি? তুই খারাপ কাজ করিসনি, কিন্তু তোর বাবা তো করেছে। ছ্যা 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 ছ্যা, বৃদ্ধ বয়সে কিনা আর একটা বিয়ে করলো রে। ছ্যা 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 ছ্যা। তুই ছ্যাঁচা করছিস কেন? বাবার মন চেয়েছে তাই বিয়ে করেছে। তোর যদি মন চায় তুইও আর একটা বিয়ে কর। কিন্তু আরে কোনো কিন্তু নয়, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না, আমার কাজ আছে। দাদা, আমরা যার জন্য এই বিয়ে বিয়ে অভিনয় করছি তার তো কোনো উন্নতি দেখছি নে। মিসকে তো মনে হয় জীবনে বিয়ে করবে নে। হ্যাঁ হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে রেশমা বোন। বাহ বাবা বাহ, তুমি অভিনয়টা বেশ ভালোই করেছো। তোমাকে তো অস্কার দিতে হয়, তবে তুমি ফেল করেছো। এত অভিনয় করেও আমার বিয়ে দিতে পারলে না। শোনো বাবা, এত অভিনয় না করে আমাকে একটা সোনার লাউ গাছ খুঁজে এনে দিলেই তো আমি বিয়েটা করতাম। বাবা মিসকে, এসব কি বলছিস তুই?
আমরা অভিনয় করিনি, তুই যা শুনেছিস সব ভুল। আহা মাসি, তোমাদের আসল পর্দা ফাঁস হয়েছে, তাই আর কিছু বলো না, আমি চললাম। এবার কি করবে দাদা? কি আর করবো বোন, চলো বাঘবাঘিনীর কাছে যাই, ওরা যদি কোনো বুদ্ধি দিতে পারে তবে তো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তোমাদের সব কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো আমাদের? শোনো, এবার তো শালার বেটাকে বিয়ে করতেই হবে। আমি চললাম তোমার বুদ্ধিমতো কাজ করতে। এই নে তোর স্বপ্নে পাওয়া লাউ গাছ, অনেক কষ্টে খুঁজে পেয়েছি। ইরি মাইরি, এ তো সত্যি সেই লাউ গাছের মতো বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নয়, এবার কথা দে তুই বিয়ে করবি। বিয়ে করবো না মানে? অবশ্যই করব। তুমি বউ খোঁজো, আমি গাছটা লাগাই। বাবা মিসকে, তোর বিয়ে ঠিক করেছি উত্তরের বনের শেফার সাথে। আজ তোর বিয়ে, যা রেডি হয়ে নে। ওকে বাবা, এক্ষুনি যাচ্ছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। লা 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 লা। বউ, চলো আমার সাথে। কোথায় স্বামী? আমার স্বপ্নে পাওয়া সেই লাউ গাছের কাছে। বউ, স্বপ্নে পাওয়া এটাই আমার সোনার লাউ গাছ। যদি এটা সোনার লাউ গাছ হয়ে থাকে, তাহলে এর একটা পাতা সবুজ কেন? নিশ্চয়ই কোনো না কোনো ঘাবলা আছে। ইরি মাইরি, এ তো নকল গাছ। তার মানে বাবা আমাকে... বাবা, বাবা, এদিকে এসো। বাবা, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করবো না মানে? তুমি আমাকে নকল গাছ দিয়ে ভুলভাল বুঝিয়ে বিয়ে দিয়েছো। আমি এই বিয়ে মানি না। তুমি এই মেয়েকে ওর বাড়িতে দিয়ে এসো। স্বামী, কিসব বলছো? আমি তোমার বউ। চুপ কর, আমাকে স্বামী বলবি না। আমি সিঙ্গেল। চলে যা, তুই বাড়িতে চলে যা। ম্যাডাম যদি শালা শ্বশুরের বেটা বের করে এখন নাটক করছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আরো মারো বৌমা, আরো মারো, মেরে মেরে চামড়া তুলে ফেলো হারামজাদার। আরামজাদা বল, আমি তোর কি হই? বল বল বলছি। ইরি মাইরি, বউ হও বউ, এবার চারো, আমার লাগছে, চারো বউ চারো। ওরে বাবা।